হ্যালো, আমার নাম আশা এবং আমি দিল্লি, ভারত থেকে এসেছি। আমার চোখ নীল এবং চুল গাঢ় কালো, আর আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। 9 বছর বয়সে আমি পড়াশোনার জন্য লন্ডনে থাকি। এখানে আমি আমার বড় ভাই আর্য এবং তার শৈশবের বন্ধু বিজয়ের সাথে 3টি বেডরুমের একটি ফ্ল্যাটে থাকি। আর্য গত 4 বছর ধরে লন্ডনে আছে এবং বিজয়ও 4 বছর ধরে তার সাথে একই ফ্ল্যাটে থাকছে। আমি 1 বছর আগে এখানে এসেছি এবং আমার পরিবার শুধুমাত্র এই শর্তে আমাকে আসার অনুমতি দিয়েছিল যে আমি আমার ভাইয়ের সাথে থাকব। ভারতে আমি একটি শিক্ষা কলেজে পড়তাম, যেখানে আমার সহপাঠী এবং কলেজের অন্যান্য ছেলেরা প্রায়ই আমাকে নিয়ে মন্তব্য করত। কিন্তু আমি কখনো কারো দিকে মনোযোগ দিইনি। আমার সমস্ত মনোযোগ আমার পড়াশোনা ছিল এবং আমি সবসময় নতুন চ্যালেঞ্জ খুঁজতাম। এই সময়েই আমার লন্ডনের একটি নামকরা কলেজে ভর্তি হয় এবং আমি আমার স্বপ্ন পূরণের জন্য এখানে চলে আসি। আমার ইচ্ছা ছিল যে আমি আমার ভাই থেকে আলাদা থাকব যাতে আমি স্বাধীনভাবে জীবন যাপন করতে পারি। কিন্তু পরিবারের এই শর্ত যে আমি ভাইয়ের সাথে থাকব, এটি এমন একটি বাধা ছিল যা আমি অতিক্রম করতে পারিনি। যখন আমি এখানে পৌঁছাই, বিজয়কে দেখে আমি অবাক হয়ে যাই। সে 5 ফুট 1 ইঞ্চি লম্বা, গাঢ় বর্ণের এবং একটি আকর্ষণীয় দেহের অধিকারী যুবক ছিল। তার বয়সও প্রায় 2-4 বছর, অর্থাৎ আমার থেকে কয়েক বছর বড়। সে অসাধারণ সুন্দর ছিল। তার চোখে একটি রহস্যময় চমক ছিল যা আমাকে তার দিকে আকর্ষণ করত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সে সবসময় আমার থেকে দূরে থাকার চেষ্টা করত। অন্য ভারতীয় ছেলেদের মতো সে কখনো আমার সাথে বেশি অনানুষ্ঠানিক হওয়ার চেষ্টা করেনি। বরং কাজের কথা বলাও সে আমার সাথে খুব কমই করত এবং তা খুবই সংক্ষেপে। তার আচরণ এমন ছিল যেন সে আমাকে দেখতেই পায় না। সে তখনই বাড়ি আসত যখন আর্য ভাইও উপস্থিত থাকত। যদি কখনো এমন হতো যে আমি বাড়িতে একা থাকতাম, বিজয়ও বাড়ি থেকে চলে যেত এবং তখনই ফিরে আসত যখন আর্য বাড়ি ফিরত। এই ব্যাপারটি আমাকে অবাক করত যে সে কেন আমার থেকে এতটা দূরে থাকছে। আমি অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে প্রতিবারই এড়িয়ে যেত এবং আমাকে উপেক্ষা করে যেত যেন কেউ তার সাথে কথা বলেনি। যত বেশি সে আমাকে উপেক্ষা করত, ততই আমার তাকে পাবার ইচ্ছা বাড়ত। তার উদাসীনতা আমার মনে তার প্রতি কৌতূহল এবং আকর্ষণ তৈরি করছিল। আমি এই ভয়ও পেতাম যে যদি কখনো আমি তার সাথে কোনো কথা বলি, সে যেন ভাইকে না বলে দেয়া। কখনো যেন আর্য আমার উপর রাগ না করে, কিন্তু তা সত্ত্বেও আমি প্রায়ই তার সাথে কথা বলতাম। প্রতিবারই আমাকে তার কাছ থেকে উদাসীনতা এবং ব্যর্থতার মুখোমুখি হতে হতো। এই ছেলে লন্ডনের মতো খোলা পরিবেশে থাকার পরও এখানকার খারাপ অভ্যাস এবং বিশৃঙ্খল জীবন থেকে দূরে ছিল। যদিও আমার ভাই অনেকবার সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে যেত, কিন্তু বিজয় এমন সব বিষয় থেকে অনেক দূরে ছিল। সে তার বেশিরভাগ সময় পড়াশোনা বা তার কাজে ব্যয় করত। তার এই সংযম এবং গম্ভীরতাই আমাকে তার দিকে আকর্ষণ করেছিল এবং আমি মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চালু করুন। একবার যখন বিজয় অসুস্থ ছিল এবং সে সারাদিন বাড়িতেই ছিল, আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে আসি। বৃষ্টির দিন ছিল এবং আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। আর্য ভাই সেই সময় তার কাজে ছিলেন। তাই আমি বিজয়ের জন্য চা বানাই এবং তা তাকে দিই। আমি দেখলাম সে বেশ অস্থির বোধ করছে। সে আমার হাত থেকে চায়ের কাপ নিল এবং নীরবে বসে তা পান করতে লাগল। তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমিও একটি কাপ নিয়ে তার রুমের চেয়ারে বসে পড়লাম এবং তার সাথে কথা বলতে শুরু করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে? কিছু খেতে চাও? সে কখনো কোনো প্রশ্নের উত্তর দিত, আবার কখনো নীরব থাকত। তার দৃষ্টি কখনো তার ল্যাপটপে, কখনো জানালা দিয়ে বাইরের বৃষ্টির দিকে। সে আমাকে উপেক্ষা করছিল। কিন্তু আমি জেদ ধরে তার সামনে বসে রইলাম এবং মনে মনে ভাবলাম, দেখি সে আমাকে কতক্ষণ উপেক্ষা করে। আমার উদ্দেশ্য শুধু তার সাথে কথা বলা নয়, বরং আমি তার কাছাকাছি হতে চাইছিলাম। জানতে চাইছিলাম তার মনে কি চলছে। কথা বলার সময় যখন আমি দেখলাম সে আমার দিকে মনোযোগ দিচ্ছে না, তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন আমাকে উপেক্ষা কর? তখন সে বলল, আশা, তুমি আমার বন্ধুর বোন এবং আমার মতে বন্ধুর বোন নিজের বোনের সমান। আমি তোমার সম্মান করি, তাই তোমার থেকে দূরত্ব বজায় রাখি। আমি তাকে বললাম, এক বন্ধুর বোনও তো বন্ধু হতে পারে, বরং সে হতে পারে একজন উৎকৃষ্ট বন্ধু। সে আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার মুখে বিভ্রান্তির ছাপ ছিল। আমি এই সুযোগটি কাজে লাগিয়ে তাকে আমার মনের কথা বলে দিলাম।
আমি তোমাকে চাই এবং তোমাকে পেয়েই থাকব। তুমি আমার জীবনের অংশ হয়ে গেছ। আমার কথা শুনে সে কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলতে লাগল, আস্থা, এটা ঠিক নয়। যদি তোমার ভাই জানতে পারে তাহলে সে তোমাকে কিছু বলবে না, বরং সব দোষ আমার উপর চাপিয়ে দেবে। আমাদের বন্ধুত্ব বছরের পর বছর ধরে। আমি চাই না আমাদের বন্ধুত্বে ফাটল ধরে। এই সম্পর্ক আর্জনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তাকে বললাম, তুমি এ নিয়ে চিন্তা করো না। এই বিষয়টি আমার উপর ছেড়ে দাও। আমি সব সামলাব। সেদিন আমি অনেকখানি সাফল্য পেয়েছিলাম। আমার মনে হলো তার মধ্যেও হৃদয় আছে এবং আমি তার হৃদয় স্পর্শ করতে পারি। তার দ্বিধা ও চিন্তা আমাকে এই বিশ্বাস দিয়েছিল যে সেও আমাকে কিছু না কিছু অনুভব করে। এখন আমাকে তার হৃদয় থেকে ভয় দূর করতে হবে এবং তাকে এই বিশ্বাস দিতে হবে যে এই সম্পর্কে কোনো বিপদ নেই। যাই হোক, সময় এভাবেই কেটে গেল এবং পরের 2 সপ্তাহে আমি কোনো বিশেষ সাফল্য পেলাম না। বিজয়ের আচরণ এখনও সতর্কতামূলক ছিল। যদিও সে আগের চেয়ে কিছুটা কম উপেক্ষা করতে শুরু করেছিল। এই সময়ে আমার ভাই আর্জনকে রাতের বেলায় একটি নতুন চাকরি মিলে গেল, যেখানে আগের চাকরির থেকে দ্বিগুণ বেতন ছিল। সে এই প্রস্তাবে খুব খুশি ছিল। আমি ভাইয়ের সাথে কথা বলে বললাম যে সে যেন এই চাকরি না করে, কারণ আমি রাতে বাড়িতে একা থাকব এবং আমি একাকিত্বে ভয় পাই। তখন সে বলল, একা কেন? বিজয়ও তো বাড়িতেই থাকে। বিজয়ও সেই সময় আমাদের পাশেই ছিল। তার ল্যাপটপে কাজ করছিল। আমি সেই সময় তার উপস্থিতির সুযোগ নিয়ে বললাম, বিজয় তো এমন থাকে যেন বাড়িতে কেউ নেই। আপনি থাকলে আমার একাকিত্বের অনুভূতি হয় না। আপনার সাথে কথা বলতেও পারি। মন ভালো হয়ে যায়। কিন্তু বিজয় তো আমার সাথে কথা বলতেও ভয় পায়। আমার কথা শুনে আর্জুন ভাই হেসে উঠলেন এবং বিজয়কে সম্বোধন করে বললেন, কেন বিজয়? কি হয়েছে? আস্থা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। মনে হচ্ছে তোমার একাকিত্বে সে বিরক্ত হয়। তখন বিজয় একবার মাথা তুলে প্রথমে আর্জুন এবং তারপর আমার দিকে তাকাল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল এবং সে আবার তড়িঘড়ি তার দৃষ্টি ল্যাপটপে ফিরিয়ে নিল। আমি সুযোগ হাতছাড়া করলাম না এবং আরও বললাম, এ তো এমনভাবে আমার থেকে পালায় যেন আমি এদের খেয়ে ফেলব। 6 মাস ধরে বিজয় কখনো সরাসরি আমার সাথে কথা বলেনি। আর এখন বলে যে আমার একাকিত্বের অনুভূতি হবে না। আমি আরও নাটকীয় ভঙ্গিতে বললাম, আর্জুন ভাই, যখন কখনো আপনি বাড়িতে থাকেন না এবং বিজয় বাড়িতে আসে আর বাড়িতে আপনাকে না পেলে এ তো বেরিয়ে যায়। আমার মনে হয় যদি আপনি রাতের ডিউটির চাকরি শুরু করেন তাহলে এও বাড়িতে আসবে না এবং আমাকে একদম একা রেখে দেবে। আমার কথা শুনে ভাই জোরে হেসে উঠলেন এবং বিজয়কে আবার সম্বোধন করে বললেন, বিজয়, এ কি সত্যি বলছে? তোমার লজ্জা করে না? তখন সে আবার মাথা তুলে আমার দিকে তাকাল। তার চোখে হালকা চমক ছিল এবং কিছু বলতে যাচ্ছিল যে আর্জুন ভাই মাঝখানে বলে উঠলেন এবং বললেন, বিজয়, আমি তোমার উপর এবং আস্থা তোমাদের দুজনের উপর বিশ্বাস রাখি। আমার মনে হয় আমার অনুপস্থিতিতে আস্থার একাকিত্বের অনুভূতি হবে না। বিজয়, তুমি আস্থার খেয়াল রাখবে। আর্জুন ভাইয়ের কথা শুনে বিজয় বলল, আর্জুন, আসলে সে তার কথা শুরুই করেছিল যে আর্জুন ভাই আবার বলে উঠলেন, বাস এখন এই বিষয়টি বন্ধ করো এবং আস্থা, যাও, চা বানিয়ে নিয়ে আসো, সবাই মিলে চা পান করি এবং এই কথা এখানেই শেষ। আমি উঠে কিচেনে চলে গেলাম। ফিরে এসে দেখি রুমের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে এবং দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মনে হচ্ছিল যেন কোনো পুরনো রসিকতা চলছে। আমি চায়ের ট্রে নিয়ে রুমে ঢুকলাম এবং আমরা সবাই চা পান করতে লাগলাম। এই সময় আমি লক্ষ্য করলাম যে বিজয় কথা বলতে বলতে চুরি চুরি আমার দিকে তাকায় এবং তারপর আমার সাথে চোখাচোখি হলে দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নেয়, যাতে আমি আনন্দ অনুভব করলাম যে শেষ পর্যন্ত আমি সাফল্য পাচ্ছি। আমার মনে হয় এটা প্রথমবার ছিল যে বিজয় আমার দিকে মাথা তুলে তাকিয়েছিল। তার চোখে এক নতুন রকমের দুষ্টুমি ছিল। আগে সে আমার সাথে কথা বললেও তার দৃষ্টি নিচে রাখত বা এদিক ওদিক তাকিয়ে থাকত। এটি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য ছিল। পরের দিন ভাই বিজয়কে বললেন, বিজয়, কাল থেকে তুমি তোমার কাজে যাওয়ার সময় আশাকে তার কলেজে নামিয়ে দেবে এবং ফেরার সময় সে নিজেই লোকাল ট্রান্সপোর্টে চলে আসবে। আমি রাতে ডিউটিতে থাকব। তুমি তার খেয়াল রাখবে যেন আমার কাছে কোনো অভিযোগ না আসে এবং আশা, তুমিও বিজয়কে বেশি বিরক্ত করো না। না হলে তোমারও ভালো হবে না। এটি শুনে আমার মনে শান্তি এলো। পরের দিন সকালে নাস্তার পর যখন বিজয় কাজে যেতে লাগল, আমি দ্রুত তার গাড়ির সামনের দরজা খুলে বসলাম। তার মুখে বিস্ময়ের মিশ্র ভাব ছিল।
সে গাড়িতে বসল এবং আমাকে এক নজর দেখে হালকা হাসি দিয়ে গাড়ি চালাতে শুরু করল। সে চালানোর সময় নিঃশব্দ ছিল, যেন নিজের ভাবনায় ডুবে আছে। আমি এই নীরবতা ভেঙে বললাম, বিজয়, তুমি যত দূরে যাবে আমি তত কাছে থাকব। আর আমি বলেছি যে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেয়েই থাকব। তুমি আমার ভাগ্যে আছে। সে আমার কথা নিঃশব্দে শুনতে লাগল। মাঝে মাঝে হালকা করে মাথা নাড়াল এবং আমাকে কলেজের বাইরে নামিয়ে দিয়ে চলে গেল। আমার মনে হল আমার কথাগুলো তার হৃদয়ে কিছু না কিছু প্রভাব ফেলছে। দুপুরে আমি বাড়ি ফিরলে আর্য ভাই ঘুমাচ্ছিলেন। আমি আমার কাপড় মেশিনে দিয়ে ধুয়ে ফেললাম এবং টিভি চালিয়ে দেখতে লাগলাম। সন্ধ্যায় বিজয় এলে আমি তাকে চা দিলাম। এর মধ্যে আর্য ভাইও উঠে পড়লেন এবং তার কাজের জন্য প্রস্তুত হতে লাগলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আজ রাতের খাবারের মেজাজ কেমন? আর্য ভাই বললেন, আমি তো কাজে থাকব। যতদিন আমার রাতের ডিউটি আছে ততদিন তোমরা বাইরে থেকেই খাবার খেয়ে নিও। আমাকে চিন্তা করতে হবে না। আমি এই কথা শুনে লাফিয়ে উঠলাম যে বিজয়ের সাথে আজ আমি প্রথমবার বাইরে খেতে যাব। এটি এমন একটি সুযোগ ছিল যা আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। ভাই কাজে যাওয়ার পর আমি টিভি দেখতে থাকলাম। অন্যদিকে বিজয় তার ল্যাপটপ নিয়ে তার ঘরে চলে গেল। আমি অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত 1:00টার দিকে যখন ক্ষুধা বাড়তে লাগল, আমি বিজয়ের ঘরের দরজা বিনা তালায় খুলে বললাম, আজ কি তোমার উপবাস? যদি তাই হয় তাহলে এতে আমার কি দোষ? তুমি কিছু খাবে না বলে আমাকে কেন ক্ষুধার্ত রাখবে? আমার কথা শুনে বিজয় হাসল এবং তার ল্যাপটপ একপাশে রেখে উঠে বলল, তুমি আরও আধা ঘন্টা অপেক্ষা করো। আমি খাফি থেকে কিছু নিয়ে আসি। আমি বললাম, না, তুমি বাড়িতে কিছু আনো না। আমিও তোমার সাথে যাব এবং বাইরেই খেয়ে আসব। আজ আমি তোমার সাথে বাইরে খেতে চাই। আমার কথা শুনে সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকাল। তার চোখে এক নতুন জ্যোতি ছিল। তারপর বলল, চলো, ঠিক আছে। আমি বললাম, থামো, আমি কাপড় বদলে নিই। কিছু ভালো পরি। সে বলল, কি বদলাবে? তুমি তো ভালোই আছ। তোমার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আমি তার কথা উপেক্ষা করে দরজা খুলে বাইরে চলে গেলাম। আমিও তার পিছনে বাইরে এলাম এবং গাড়িতে বসলাম। সে গাড়ি চালিয়ে নিঃশব্দে ড্রাইভিং করতে লাগল। আমি এই নীরবতা ভেঙে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে ইচ্ছে করে এড়িয়ে চল কেন? আমি কি তোমার ভালো লাগি না? আমার মধ্যে এমন কি অভাব যে তুমি আমার সাথে কথা বলতেও কুণ্ঠা বোধ কর? আশা, আমার কথা শোনো। যদি তুমি এরপর এমন কথা বলো তাহলে আমি তোমার ভাইকে জানাব। সে কিছুটা রাগ করে বলল, তুমি চাইলে পুরো বিশ্বকে জানাতে পারো। আমার কোনো পরোয়া নেই। আমি তোমাকে তখনই জিজ্ঞাসা করতে থাকব যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাই। যতক্ষণ না আমি জানি কেন আমার সাথে এমন আচরণ করা হচ্ছে। আশা, তুমি আমার বন্ধুর বোন এবং আমার জন্য সম্মানীয়। এটাই একমাত্র কারণ। আমি কখনো বলছি না যে আমি তোমার বন্ধুর বোন নই। বন্ধুর বোনও কি বন্ধু হতে পারে না? কি এটা জরুরি যে সে শুধু বোনই থাকবে, কখনো বন্ধু হবে না? না, এমন কথা নয়। যদি তোমার ভাই জানতে পারে তাহলে সে কি ভাববে? আমরা দুজনেই আবার রেগে গেলাম। এসব আমার উপর ছেড়ে দাও। আমি সব সামলাব। তোমাকে শুধু আমার কথা শুনতে হবে এবং আমার দিকে একবার মনোযোগ দিতে হবে। তবুও আমার এসব ভালো লাগে না। এটা আমাদের বন্ধুত্বের বিরুদ্ধে। কেন ভালো লাগে না? এর কোনো বিশেষ কারণও তো বলো। হয়তো আমিও এটাকে খারাপ ভেবে আমার ইচ্ছা বদলে ফেলব। আমি তোমার সাথে তর্ক করতে পারব না। সে বিরক্ত হয়ে বলল, তার মুখে অসহায়তার ছাপ ছিল। তাহলে আমার কথা মানো। আমি তোমাকে বলছি যে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেয়েই থাকব। আমি তোমার উপর আমার হৃদয় হারিয়েছি। হ্যাঁ, যদি আমি তোমার ভালো না লাগি তাহলে আমাকে বলে দিও। আমি তোমার জীবন থেকে চলে যাব। সে খাফের সামনে গাড়ি পার্ক করল এবং নিজেই দরজা খুলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর 2টি হালাল বার্গার এবং 2টি কোক নিয়ে ফিরে এল। আমি তাকে বললাম যে খাবার নিয়ে বাড়ি না গিয়ে এখানকার কোনো পার্কে যেতে, যেখানে বসে খাওয়া যাবে। আমি খোলা জায়গায় বসে খেতে পছন্দ করি। সে আমার কথা শুনে চুপ করে রইল এবং গাড়ি চালাতে শুরু করল। কিছুক্ষণ পর সে একটি সুন্দর পার্কের সামনে গাড়ি পার্ক করল, যেখানে হালকা আলো ছিল এবং শান্তি অনুভব হচ্ছিল। আমরা দুজনেই একটি বেঞ্চে বসে বার্গার খেলাম। এই সময়েও আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে চুপ করে রইল। কখনো আকাশের দিকে তাকাল, কখনো ঘাসের দিকে চোখ রেখে থাকল। কিন্তু আমি হাল ছাড়লাম না। আমি অনুভব করলাম যে তার চুপচাপের মধ্যেও কিছু লুকিয়ে আছে। সে কিছু বলতে চাইছে কিন্তু দ্বিধা করছে। পরের দিন শুক্রবার ছিল।
সকালে যখন সে আমাকে কলেজে ছেড়ে দিতে গেল, রাস্তায় আবার কথা বলার চেষ্টা করলাম। কিন্তু সবসময়ের মতো আমাকে ব্যর্থতার মুখ দেখতে হল। তার আচরণ এখনও আগের মতোই ছিল। সেই দিন সন্ধ্যায় যখন ভাই কাজে যাচ্ছিলেন, আমি তাকে বললাম, ভাই, আজ আপনি কাজে যাবেন না। আমি আপনার সাথে সময় কাটাতে চাই। কেন? সব ঠিক তো, আশা? কোনো সমস্যা আছে? না, এমনি আজ আমার বাইরে খেতে ইচ্ছা করছে। লন্ডনে আসার পর থেকে আপনি কখনো আমাকে বাইরে খেতে নিয়ে যাননি। আমি আপনার সাথে যেতে চাই। আমি তো নিয়ে যেতে পারব না। আমার রাতের ডিউটি আছে। তুমি বিজয়ের সাথে চলে যাও। সে তো ফরিক। সে তো এমন মানুষ, না নিজে কোথাও যায়, না আমাকে নিয়ে যায়। তার তো বাড়ি থেকে বেরোতেই ভালো লাগে না। আমার কথা শুনে আর্য ভাই হেসে বললেন, না, এমন কথা না। সে খুবই খুশমেজাজ মানুষ, কিন্তু তোমার সাথে একটু সংযত থাকে। জানি না কেন। যাই হোক, এই কথা ছেড়ে দিন। আপনি যদি আমাকে নিয়ে যেতে পারেন তাহলে নিয়ে যান। সে আমাকে নিয়ে যাবে না। না, এমন কথা না। তুমি তাকে বলে দিও। সে তোমাকে নিয়ে যাবে। সে মানবে না। আপনি নিজে তাকে বললে হয়তো আপনার কথা শুনবে। সে আপনার কথা বেশি শোনে। ঠিক আছে। এখন সে কাজে ব্যস্ত থাকবে। যখন আসবে তখন আমার ফোনে কথা করিয়ে দেব। আমি তাকে বলে দেব, ভাইয়ের কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। আমার পরিকল্পনা সফল হয়েছিল। আমি জানতাম যে ভাইয়ের কথা সে অমান্য করবে না। ভাই চলে গেলে আমি উঠে ফ্রেশ হয়ে নীল জিন্সের সাথে সাদা টি-শার্ট পরলাম এবং হালকা মেকআপ করে প্রস্তুত হয়ে গেলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম, আমি খুব সুন্দর লাগছিলাম। আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। লন্ডনে আসার পর আজ প্রথমবার আমি মেকআপ করলাম। যদিও আমার কাছে মেকআপের সামগ্রী ছিল, কিন্তু আমি কখনো নিজেকে প্রস্তুত করার প্রয়োজনীয়তা অনুভব করতাম না। প্রস্তুত হওয়ার পর আমি বিজয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এক অদ্ভুত অস্থিরতা ছিল। কিছুক্ষণ পর সে এল। আমি দরজা খুললাম। সে আমাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে বিস্ময় এবং কিছু অন্য অনুভূতি ছিল। কিন্তু পরের মুহূর্তেই সে সামলে নিল এবং ভিতরে চলে এল। আমি দরজা বন্ধ করে ভিতরে এসে তার জন্য চা বানালাম। চা পান করার পর আমি তাকে বললাম, বিজয়, আজ কোথাও বাইরে খেতে যাব না? ভাই বলেছেন তোমার সাথে যেতে। সে আমাকে না দেখেই বলল, আমি যেতে পারব না। যদি যেতে হয় তাহলে আর্যকে বলে দিও। সে নিয়ে যাবে। আমি ভাইয়ের সাথে কথা বলেছি। তিনি বলেছেন তোমার সাথে যেতে এবং তিনি জোর দিয়েছেন যে তুমি আমাকে নিয়ে যাবে। সে আমাকে বলেনি। তুমি তার সাথে ফোনে কথা বলে নাও। না, আমি তার সাথে কথা বলবো না এবং তোমাকে নিয়ে যাব না। আমার সময় নেই এবং আমার বাইরে যাওয়ার মেজাজ নেই। আমি বিজয়ের কথা শুনে আমার ফোন থেকে ভাইয়ের নম্বর ডায়াল করলাম। যখন রিং বাজল, আমি ফোনটি বিজয়ের হাতে দিলাম। নাও, ভাইয়ের সাথে কথা বলে নাও। তিনি তোমার সাথে কথা বলতে চাইছেন। না, আমি কথা বলবো না। সে ফোনটি আমার দিকে বাড়িয়ে দিল। তার মুখে কঠোরতা ছিল। আমি ফোনটি নিলাম এবং ভাই ফোন তুলতেই আমি কান্নার সুরে বললাম, ভাই, আমি কি বলেছিলাম? বিজয় আমাকে নিয়ে যাবে না। আপনি নিজেই আমাকে না বলে দিয়েছেন। আমি কতটা একা অনুভব করছি। না, এমন কিভাবে হতে পারে? তুমি আমার কথা বিজয়কে বলে দাও। ভাই বিস্ময়ের সাথে বললেন, সে তোমার সাথে কথা বলতেও রাজি নয়। সে তো বলছে যে তার একদমই বাইরে যাওয়ার মেজাজ নেই। ঠিক আছে, আমি তাকে নিজেই ফোন করি। ভাই ফোন কেটে দিলেন। পরের মুহূর্তেই বিজয়ের ফোনে বেজে উঠল রিং। বিজয় রাগত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ফোনটা তুল। হ্যালো, কেমন আছো আর্জুন? তারপর সে আমার দিকে তাকালো এবং ভাইকে বলতে লাগল, আমি কিভাবে তাকে নিয়ে যেতে পারি ইয়ার? আমার কাজ আছে। তুমি আমার কথা বুঝছো না কেন? অন্য পাশ থেকে ভাই বিজয়কে কি বললেন? বিজয় আমার দিকে তাকালো এবং ফোন কেটে দিল এবং আমাকে বলতে লাগল, ঠিক আছে, কিন্তু যেতে হবে কোথায়? চলো কোনো ভালো হোটেলে যাই যেখানে লাইভ মিউজিক আছে। না, আমি তোমাকে হোটেলে নিয়ে যেতে পারব না। আজ আমার মেজাজ নেই। না হলে আমি আবার ভাইয়ের সাথে কথা বলি। আমি তাকে আবার হুমকি দিলাম। একটা হলো, তুমি ভাইয়ের হুমকি অনেক দাও। তোমার ভাই আমার উপর কোনো হাকিম তো নয় যে আমি তার ভয়ে তোমার সব জায়েজ না জায়েজ কথা মানব। সে এবার একটু মজা করে বলল, তো ঠিক আছে।
এবার ভাইয়ের সাথে কথা করে নিই এবং তাকে বলে দিই যে আমি নিয়ে যেতে পারব না। আমিও একটু শর্ত করলাম। ঠিক আছে, কিন্তু একটা কথা শুনে নাও। সেখানে গিয়ে কোনো এমন তেমন হরকত করবে না এবং তুমি প্রস্তুত হয়ে যাও। আমিও কাপড় বদলে নিই। আমি প্রস্তুত। আপনি প্রস্তুত হয়ে নিন। তবে এভাবেও আপনি খুব হ্যান্ডসাম লাগছেন। আমি হেসে বললাম। সে আবার আমার দিকে তাকাল। তার চোখে এক নতুন রকমের শর্ত এবং হালকা হাসি ছিল। সে তার রুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরে কাপড় বদলে বেরিয়ে এল এবং আমাকে বলতে লাগল, চলো তাড়াতাড়ি করো এবং ফিরেও তাড়াতাড়ি আসতে হবে। তখন রাত প্রায় ৯টা বাজে। আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এবং গাড়িতে বসলাম। সে দরজা লক করল এবং গাড়িতে এসে বসল এবং ড্রাইভিং শুরু করল। আমরা লন্ডনের একটি বড় হোটেলের বাইরে পৌঁছলাম, যেখানে সে একটি জায়গায় গাড়ি পার্ক করল এবং আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে ঢুকতেই ভিতরে জোর ইংরেজি গান বাজছিল এবং পরিবেশ খুব রোশন ছিল। আমরা একটি খালি টেবিল খুঁজে বসলাম। এমনি বসে থাকার পর আমি বিজয়কে বললাম, এখানে এমনিই বসে থাকব। এবার কোনো ড্রিঙ্কও নিতে হবে। সে বলতে লাগল, তুমি বসো, আমি কিছু নিয়ে আসি। আমি তাকে বললাম, না, আপনি বসুন, আমি নিয়ে আসি। আপনি ক্লান্ত হয়ে গেছেন। সে উঠতে লাগল, কিন্তু আমি তার আগেই উঠে গিয়েছিলাম যাতে সে বসে গেল এবং সে তার পার্স থেকে আমাকে কিছু টাকা দিল। আমি ড্রিঙ্কের 2 গ্লাস নিলাম এবং টেবিলে চলে এলাম। ড্রিঙ্ক দেখে সে রাগের সুরে বলল, এটা কি নিয়ে এল? আমি তোমাকে বলেছিলাম কোক আনতে, কিন্তু তুমি এটা নিয়ে এল। তার মুখে অসন্তোষ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি তাকে বললাম যে আপনি ড্রিঙ্ক পান করতে না চান তাহলে পান করবেন না। আমি 2 গ্লাসই পান করব এবং আপনার জন্য কোক নিয়ে আসি। সে আমাকে বলল, আমি পান করি না এবং তোমাকেও পান করতে দেব না। কিন্তু আমি জিদ করলাম, তাতে সে চুপ হয়ে গেল। আমি আবার উঠলাম এবং তার জন্য কোক নিয়ে এলাম এবং টেবিলে বসে ড্রিঙ্কের গ্লাস তুলে পান করতে লাগলাম এবং বিজয়ও এক এক চুমুক কোক পান করছিল। কিছুক্ষণ পরে আমি আবার আমার গ্লাস তুললাম এবং পুরো গ্লাস পান করে ফেললাম এবং তারপর আমরা বাড়ি ফিরলাম এবং আমি ঘুমিয়ে পড়লাম এবং আমার ঘুম এসে গেল। সেই রাত আমার জন্য একটি স্মরণীয় রাত ছিল। সকাল 6টার দিকে আমি উঠলাম, তখন টিভি লাউঞ্জে আর্জুন ভাই এবং বিজয় কথা বলছিলেন। আমি বাইরে এলাম। বিজয় এবং ভাইকে গুড মর্নিং বললাম। ভাই আমাকে দেখে বলতে লাগলেন, উঠে গেছ, শাহজাদি সাহেবা সকাল থেকে চায়ের অপেক্ষায় বসে আছেন। আমি লজ্জা পেলাম। কিন্তু বিজয় আমাকে ঘুমোতে দিল না। সে বলছিল যে তোমরা রাতে হোটেলে গিয়েছিলে এবং তুমি তাকে কতটা জ্বালিয়েছ। আশা, তুমি দেখনি বিজয় কত ভালো। সে তোমার কত খেয়াল রাখে। আমি ঘাবড়ে গিয়েছিলাম। কিছু না বলে বাথরুমে ঢুকে গেলাম। গোসল করে ফ্রেশ হলাম এবং তারপর গিয়ে চা বানালাম এবং তাদের পাশেই বসলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন ভাই আমার ক্লাস নেওয়া শুরু করেন। কিন্তু এমন কিছু হলো না। ভাইয়ের আচরণ এমন ছিল যেন সে আমার শর্তগুলো উপভোগ করছেন। কিছুক্ষণ পরে ভাই চা পান করে ঘুমোতে তার রুমে চলে গেলেন এবং আমি চুরি চুরি বিজয়ের দিকে তাকালাম, তখন সে আমার দিকে তাকিয়ে হালকা হাসছিল। তার চোখে এক নতুন চমক ছিল। আমি নিচে তাকালাম এবং কিছুক্ষণ পরে আবার তাকালাম এবং তাকে বললাম, সরি। কোনো ব্যাপারে সরি? সে জিজ্ঞেস করল, তার মুখে মাধুর্য ছিল। যে আমি আপনাকে রাতে অনেক জ্বালিয়েছি এবং ভাইকেও সব বলে দিয়েছি। না, কোনো ব্যাপার না। এতে তোমার কি দোষ? এটা তো তোমার হক যে তুমি ভাইকে বলতে পারো এবং আমি খুশি যে তুমি এটা করেছ। আমি চুপ হয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে আবার বললাম, তুমি কি ভাইকে সেই রাতের ঘটনাটা বলেছ? যাই হোক, তুমি সত্যিই খুব সুন্দর। না, আমার জীবনে প্রথমবার আমি কাউকে এত সুন্দর দেখেছি। আমি তার কথা শুনে খুশি হয়ে গেলাম এবং তার দিকে তাকিয়ে রইলাম।